জিওফ্রে চসার, যাকে মূলত বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। তো তার বেস্ট ওয়ার্কগুলির মধ্যে মোস্ট ফেমাস হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। তো দ্য ক্যান্টারবারি টেলস এত ফেমাস হওয়ারও বিশেষ কারণ আছে, কারণ এটির মাধ্যমে জিওফ্রে চসার মূলত 14th সেঞ্চুরির ইংরেজ সমাজের জীবনকে সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন। তো তার এই ক্যান্টারবারি টেলসের প্রথম পার্টটা হচ্ছে দ্য জেনারেল প্রোলগ। সুতরাং এক কথায় বলতে গেলে দ্য জেনারেল প্রোলগ হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলসের ইন্ট্রোডাকশন, কিন্তু এটাকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন বলা উচিত হবে না হয়তো, কারণ দ্য জেনারেল প্রোলগ এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে আমরা গোটা কাব্যের অর্থাৎ দ্য ক্যান্টারবারি টেলসের প্রাণকেন্দ্রও কিন্তু বলতে পারি। তো দ্য জেনারেল প্রোলগের অনেক বিশেষত্ব আছে, যার মধ্যে প্রধান বিশেষত্ব হচ্ছে তার ক্যারেক্টারাইজেশন। অর্থাৎ চসার এখানে প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ প্রত্যেকটা চরিত্রের পোশাক পরিচ্ছদ, স্বভাব, আচার আচরণ, মানসিকতা এত সূক্ষ্মভাবে তিনি তুলে ধরেছেন যে প্রত্যেকটা চরিত্রকে যেন মনে হয় রিয়েল মানুষ। অর্থাৎ প্রত্যেকটা চরিত্র যে তার কল্পনাপ্রসূত সেটা কিন্তু সেই কাব্যের মাধ্যমে বোঝা সম্ভব নয়। প্রত্যেকটা চরিত্র পড়ে মনে হয় যেন প্রত্যেকটা চরিত্রই জীবন্ত এবং তিনি তাদের জীবনের রিয়েল ইনসিডেন্টগুলোকেই এখানে এক্সপ্লেন করছেন। তো এখানে তিনি কারোর প্রশংসা করেছেন, কারোর সমালোচনা করেছেন, কারোর ভণ্ডামি আবার তুলে ধরেছেন। তো অ্যাকচুয়ালি তিনি এগুলো করতে চেয়েছেন, কারণ তিনি তার ক্যান্টারবারি টেলসের মাধ্যমে মূলত মিডিয়েভাল সোসাইটির একটা রিয়েলিস্টিক পিকচারকে প্রেজেন্ট করতে চেয়েছিলেন, এবং তিনি অবভিয়াসলি সাকসেসফুলি ছিলেন, কারণ তার এই ক্যান্টারবারি টেলসের মাধ্যমেই কিন্তু আজকে আমরা মিডিয়েভাল সোসাইটির একটা ক্লিয়ার ইমেজ পাই। সুতরাং দ্য প্রোলগকে আমরা সেই সময়কার অর্থাৎ মধ্যযুগীয় ইংল্যান্ডের একটা মিরর হিসেবে কিন্তু কল্পনা করতে পারি। তো চসার এখানে মূলত তীর্থযাত্রার পটভূমি নির্মাণ করেছেন। তো বসন্তকালের প্রকৃতি যখন নবজাগরণে মুখর হয়ে ওঠে, মানুষের মনে ভক্তি দেখা যায় এবং মানুষের মন চায় তখন একটু তীর্থযাত্রাই করে আসি। তো সেই উদ্দেশ্যেই মূলত লন্ডনের সাউথওয়াকের ট্যাবার্ট ইন নামে একটি সরাইখানাতে 29 জন তীর্থযাত্রী একসাথে সমবেত হয়েছিলেন। তো সেখানে নানা শ্রেণীর নানা পেশার মানুষ, অর্থাৎ নাইট থেকে শুরু করে কৃষক, প্রায়োরিস্ট থেকে ফ্রায়ার, বণিক থেকে আইনজীবী, ডাক্তার থেকে উইমেন, সমস্ত ধরনের লোক কিন্তু সেখানে সমবেত হয়েছিল এবং তাদের সাথে যোগ দিয়েছিলেন ন্যারেটর অর্থাৎ চসার। তো সবাই মিলে ওই ট্যাবার্ট ইন থেকে ক্যান্টারবারির উদ্দেশ্যে যাত্রা করেছিল। ক্যান্টারবারিতে আছে সেন্ট টমাস ব্যাকেটের মাজার। তো সেই মাজারে প্রার্থনা করার উদ্দেশ্যেই কিন্তু 29 জন তীর্থযাত্রী সহ চসার অর্থাৎ দ্য ন্যারেটর ক্যান্টারবারির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তো এই ট্যাবার্ট ইন সরাইখানার যিনি মালিক তার নাম হচ্ছে হ্যারি ভ্যালি। তো তিনি তখন এই যাত্রাপথটাকে ইন্টারেস্টিং করার জন্য সবাইকে একটা প্রস্তাব দেয়। তিনি বলেন যে প্রত্যেকটা যাত্রী ক্যান্টারবারি যাওয়ার পথে 2টো করে গল্প বলবে এবং আসার পথেও 2টো করে গল্প বলবে, অর্থাৎ প্রত্যেকে টোটাল 4টে করে গল্প বলবে, এবং যার গল্প সবার থেকে বেস্ট হবে সবাই মিলে চাঁদা তুলে তাকে একটা স্পেশাল লাঞ্চ অ্যাজ আ গিফট দেবে। তো তখন সবাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এভাবেই মূলত শুরু হয় ক্যান্টারবারি টেলসের কালারফুল স্টোরি টেলিং কম্পিটিশন। তো এবার আসে ন্যারেটরের রোল। তো তিনি তখন অর্থাৎ চসার তখন বলেন যে প্রত্যেকে যেভাবে যেভাবেই তাদের গল্পটাকে এক্সপ্লেন করবেন তিনি অ্যাজ ইট ইজ সেটাকেই কিন্তু তার কাব্যে লিখবেন। তো সেই হিসেবে দেখতে গেলে তার প্ল্যান ছিল মূলত 120টি গল্প লেখার, অর্থাৎ 30 জন বলতে 29 জন তীর্থযাত্রী প্লাস চসার অর্থাৎ 30 জন, এবং প্রত্যেকে যদি 4টে করে গল্প বলে সুতরাং টোটাল হচ্ছে 120টা। কিন্তু চসারের মৃত্যুর কারণে কিন্তু এই কাহিনী অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ আজকে আমরা ক্যান্টারবারি টেলস হিসেবে যেটা পাই সেখানে কিন্তু মূলত কমপ্লিটেড স্টোরি রয়েছে 24টা। ওকে, তো চলো এবার প্রত্যেকটা চরিত্র সম্বন্ধে আলোচনা করা যাক, যাতে প্রত্যেকটা চরিত্রের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা জন্মে। ওকে, সো দ্য ফার্স্ট ক্যারেক্টার ইজ দ্য নাইট। তো তিনি একজন মধ্যযুগীয় যোদ্ধার আদর্শ রূপ। তিনি অনেক যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ, সাহসী ও সম্মানিত ব্যক্তি। তিনি ধর্ম, ন্যায় ও বীরত্বে নিবেদিত। তার মধ্যে কোনো অহংকার নেই। তিনি বিনয়ী এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি এক উচ্চ মনের নৈতিক চরিত্রের প্রতীক। নাম্বার 2, দ্য ওয়াইফ অফ বাথ। তিনি আত্মবিশ্বাসী, অভিজ্ঞ ও বিশ্বদর্শী এক নারী। তিনি বহুবার বিয়ে করেছেন এবং প্রেম, বিবাহ ও নারীর ক্ষমতার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত সাহসী ও স্পষ্ট। তিনি মধ্যযুগীয় নারীর স্বাধীনতা ও কর্তৃত্বের প্রতীক। নাম্বার 3, দ্য মঙ্ক। তিনি ধনী, প্রভাবশালী এক ধর্মযাজক।
গির্জার নিয়মকানুন বা কঠোর সন্ন্যাস জীবনের থেকে তার কাছে শিকার, বিলাসিতা এসব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি চার্চের ভোগবিলাসী ও দুর্নীতিগ্রস্ত অংশকেই কিন্তু এখানে প্রেজেন্ট করছেন। নাম্বার 4, দ্য ক্লার্ক অফ অক্সফোর্ড। তিনি খুবই দরিদ্র কিন্তু অত্যন্ত জ্ঞানপিপাসু এক ছাত্র। নিজের পোশাক বা ব্যক্তিগত জীবনের প্রয়োজনীয় জিনিস কেনার থেকে তিনি বই কিনতে বেশি আগ্রহী। তিনি জ্ঞান ও দর্শন চর্চায় নিবেদিত। তার শিক্ষা ও বৌদ্ধিক জীবন অত্যন্ত নিষ্ঠাপূর্ণ। নাম্বার 5, দ্য মিলার। তিনি অত্যন্ত শক্তিশালী, রূঢ় ও হাসিখুশি মনের মানুষ। মদ্যপান ও অশ্লীল গল্প বলার একটা শখ রয়েছে তার। তার প্রকৃতি রূঢ় এবং বেপরোয়া। তিনি মধ্যযুগীয় সমাজের নিম্নবর্গীয় ও কৌতুকপূর্ণ দিকটাকে এখানে তুলে ধরছেন। নাম্বার 6, দ্য প্রায়োরিস। মার্জিত ও সৌজন্যপরায়ণ সন্ন্যাসী। ফরাসি উচ্চারণে কথা বলেন, সুন্দর করে খাবার খান, পোষা প্রাণীও রাখেন। আধ্যাত্মিকতার চেয়ে আচার আচরণ ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে অনেক বেশি চিন্তিত। তিনি গির্জার বাহ্যিকতা ভার্সেস অন্তরের আধ্যাত্মিকতা, এই দুটোর যে টানাপেড়ন তার প্রতীক। নাম্বার 7, দ্য ফ্রায়ার। তো তিনি অত্যন্ত হাসিখুশি ও সামাজিক চার্চ কর্মকর্তা। তিনি পাপীদের কাছ থেকে স্বীকারোক্তি ও অর্থ আদায়ে পারদর্শী। আসল কর্তব্যের চেয়ে অর্থ উপার্জন ও ব্যক্তিগত স্বার্থে বেশি ব্যস্ত থাকেন তিনি। চার্চের দুর্নীতি ও ভণ্ডামির উদাহরণ কিন্তু এখানে তিনি। নাম্বার 8, দ্য মার্চেন্ট। তিনি অত্যন্ত চতুর ও অভিজ্ঞ ব্যবসায়ী। বাইরে থেকে ধনী এবং সফল মনে হলেও আসলে তিনি ঋণে জর্জরিত। তিনি মধ্যযুগীয় ব্যবসায়িক বিশ্বের ভণ্ড প্রতিচ্ছবি। নাম্বার 9, দ্য ফিজিশিয়ান। তো চিকিৎসা এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী একজন ডাক্তার। তিনি রোগীদের চিকিৎসা করেন বটে, কিন্তু প্রকৃত যত্নের থেকে তিনি অর্থের প্রতি অনেক বেশি লোভী। তিনি চার্চ বা নৈতিকতার পরিবর্তে লাভের উদ্দেশ্যকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেন। নাম্বার 10, দ্য পার্সন। তিনি একজন বিনয়ী, আন্তরিক ও ধার্মিক প্যারিস যাজক। তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও সৎভাবে জীবনযাপন করেন এবং নিজের মানুষের জন্য প্রকৃত সেবা করার মানসিকতা তার মধ্যে দেখা যায়। তিনি চার্চের সত্যিকারের ধর্মনিষ্ঠার প্রতীক। নাম্বার 11, দ্য স্কোয়ার। তো তিনি নাইটের একজন তরুণ শিক্ষানবিশ। তিনি বীরত্বের প্রশিক্ষণ নিচ্ছেন একদিকে, আবার অন্যদিকে নাচ, গান, কবিতা ও প্রেমে পারদর্শী। তিনি তারুণ্যের উদ্দাম, সৌন্দর্য ও কর্মী লাভের প্রতীক এখানে। নাম্বার 12, দ্য ফ্র্যাঙ্কলিন। তো তিনি একজন ধনী জমিদার, সুস্বাদু খাবার ও ভালো মদের অনুরাগী, আতিথ্যপ্রিয় ও উদার, জীবনের আনন্দ উপভোগ করেন। তিনি মধ্যযুগীয় ধনীদের ভোগবিলাসী যে জীবনযাপন, সেই জীবনযাপনের প্রতীক। নাম্বার 13, দ্য সার্জেন্ট অ্যাট ল। তো তিনি অত্যন্ত সম্মানিত ও অভিজ্ঞ আইনজীবী। তিনি অত্যন্ত জ্ঞানী, কিন্তু প্রায় সময়ই যতটা ব্যস্ত তিনি নন তার থেকে অনেক বেশি ব্যস্ততার ভান করেন তিনি। তিনি মধ্যযুগীয় আমলাতন্ত্রের ভণ্ডামির প্রতীক। নাম্বার 14, দ্য সামনার। তিনি চার্চের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, যিনি পাপীদের আদালতে হাজির করেন। তো বিকৃত চেহারা, নৈতিক অবক্ষয় ও ঘুষ নেওয়ায় তিনি লিপ্ত থাকেন। তিনি ধর্মীয় ন্যায় বিচারের বিপরীতে দুর্নীতির প্রতীক। নাম্বার 15, দ্য পার্ডেনার। চতুর এবং ধূর্ত চার্চ কর্মকর্তা। ভুয়ো ধর্মীয় অবশেষ ও ক্ষমাপত্র বিক্রি করে মানুষের বিশ্বাসকে তিনি শোষণ করেন। তিনি ধর্মের বাণিজ্যিকরণের প্রতীক। নাম্বার 16, দ্য হিউম্যান। তিনি নাইটের বিশ্বস্ত এক সহকারী। তীরন্দাজি, শিকার ও বনবিদ্যায় অত্যন্ত দক্ষ, বাস্তববাদী, পরিশ্রমী ও সাধারণ জীবনের প্রতীক। নাম্বার 17, দ্য শিপম্যান। তিনি একজন অভিজ্ঞ নাবিক ও যোদ্ধা, সমুদ্র যাত্রা ও যুদ্ধের কৌশলে অত্যন্ত পারদর্শী, কিন্তু প্রায় সময়ই তিনি অসৎ কাজ করেন। তিনি সমুদ্রের কাঠিন্য ও কঠোর জীবনের প্রতিচ্ছবি। নাম্বার 18, দ্য ম্যানসিপল। তো অদক্ষ হলেও আর্থিক ব্যবস্থায় অত্যন্ত চতুর। তো আদালতের কর্মচারী হিসেবে তিনি তার প্রভুদেরও বোকা বানাতে পারেন। তো তিনি এখানে শিক্ষা ভার্সেস বাস্তব দক্ষতার দ্বন্দ্বের প্রতীক। নাম্বার 19, দ্য রিভ। তো তিনি একজন এস্টেট ম্যানেজার। তিনি তো শ্রমিকদের সব চালাকির ব্যাপারেই জানেন এবং তিনি তাদের কন্ট্রোলও করতে জানেন। তো তিনি গোপনে দুর্নীতিগ্রস্ত হলেও বাইরে থেকে দেখান যে তিনি খুবই সৎ। তো তিনি এখানে ক্ষমতার অপব্যবহারের প্রতীক। নাম্বার 20, দ্য প্লাউম্যান। তো তিনি হচ্ছেন পার্সনের ভাই, একজন পরিশ্রমী ও ধার্মিক কৃষক। তিনি বিনয়ী, সৎ এবং ঈশ্বর ভীরু। তিনি খ্রিস্টান শ্রমিকদের এখানে আদর্শ রূপ। নাম্বার 21, দ্য হ্যাবারড্যাশার। তো তিনি একজন সমৃদ্ধ বণিক, যিনি টুপি, পোশাক পরিচ্ছদ ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রি করেন। তো তিনি একটি বিশেষ গিল্ডের সদস্য। নাম্বার 22, দ্য কার্পেন্টার। তিনি একজন দক্ষ কারিগর, পরিশ্রমী ও সম্মানিত। তিনিও ওই একই গিল্ডেরই সদস্য। নাম্বার 23, দ্য উইভার। তো তিনি অভিজ্ঞ কাপড় প্রস্তুতকারক।
তিনিও ওই একই গিল্ডেরই সদস্য। ওকে, সো নাম্বার 24, দ্য ডায়ার। তো তিনি হচ্ছেন কাপড় রং করার কাজে বিশেষভাবে অভিজ্ঞ। তিনি তাঁতিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তো তিনিও হচ্ছেন আরেক গিল্ডসম্যান। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাবারডেশার, কার্পেন্টার, উইভার, ডায়ার প্রত্যেকেই একটা নির্দিষ্ট গিল্ডের সদস্য। অর্থাৎ এখানে মধ্যযুগীয় সমাজে ওয়ার্কিং ক্লাসের মধ্যে যে একটা ইউনিটি ছিল, এখানে কিন্তু এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে সেটাই বোঝানো হচ্ছে। ওকে, সো নাম্বার 25 ইজ দ্য কুক। তো তিনি সুস্বাদু খাবার তৈরিতে পারদর্শী, কিন্তু তার পায়ে এক যন্ত্রণাদায়ক ঘা রয়েছে। তো তার এই ঘা এখানে তার নৈতিক ও শারীরিক দুর্নীতির প্রতীক। নাম্বার 26, দ্য ট্যাপেস্ট্রি মেকার। তো তিনি বস্ত্রশিল্পে পারদর্শী এক গিল্ডসম্যান। তো তিনি এখানে মধ্যযুগীয় শিল্প ও বাণিজ্যের প্রতীক। নাম্বার 27, দ্য সার্ভেন্ট। তো তিনি হচ্ছেন প্রায়োরিসের সেবায় নিয়োজিত এক ধার্মিক ও নিবেদিত নারী। তিনি আধ্যাত্মিক নিষ্ঠার প্রতীক। নাম্বার 28, দ্য প্রেস্ট। তো তিনি হচ্ছেন প্রায়োরিসের সঙ্গী পুরোহিত। তিনিও ধর্মপ্রাণ ও নিবেদিত। নাম্বার 29, দ্য হোস্ট। তো তিনি হচ্ছেন সরাইখানার মালিক, উচ্ছ্বাসিত ও স্পষ্টভাষী। তো তিনিই মূলত যাত্রাপথে গল্প বলার প্রতিযোগিতার প্রস্তাব দেন। তো তিনি এখানে গল্প ও বিনোদনের চেতনার প্রতীক। অ্যান্ড নাম্বার 30, দ্য ফাইনাল ক্যারেক্টার ইজ দ্য ন্যারেটর। তো এখানে ন্যারেটর বলতে চসারকেই বোঝানো হয়েছে। ওকে, সো কনক্লুশনে আমরা এটাই বলতে পারি যে দ্য জেনারেল প্রলগ হলো মধ্যযুগীয় ইংরেজি সমাজের এক সম্পূর্ণ প্রতিচ্ছবি। চসার তার রসবোধ, বাস্তববোধ ও মানবতাবাদী দৃষ্টিতে প্রত্যেকটা চরিত্রকেই জীবন্ত করে তুলেছেন। তিনি প্রমাণ করেছেন যে মানুষ তার শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাসে, কাঁদে, ভালোবাসে ও ভুল করে, এবং এই মানবিকতাই তাকে সাহিত্যের অমর স্তরে পৌঁছে দিয়েছেন। তো চসারের এই প্রলগ কেবল এক তীর্থযাত্রার সূচনা নয়, বরং এক মানব যাত্রার রূপক, যেখানে প্রত্যেকটি চরিত্রই মানুষের অন্তর্গত নানা রূপকেই প্রকাশ করছে। তাই দ্য জেনারেল প্রলগ আজও ইংরেজি সাহিত্যে মানব জীবনের এক চিরন্তন প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়।